তাহলে আজকে আমরা পড়ব একটা নতুন কবিতা, স্টিল আই রাইজ। স্টিল মানে কি? তবুও, আই রাইজ আমি উঠে আসি, তা সত্ত্বেও আমি উঠে আসি। লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। মায়া অ্যাঞ্জেলো হচ্ছেন একজন বিখ্যাত আমেরিকান পোয়েট, এবং তিনি শুধু একজন পোয়েট ছিলেন না, তিনি একজন বিখ্যাত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, অর্থাৎ মানুষের যে অধিকার, সেই অধিকার নিয়ে লড়াই করা একজন মহিলা। তিনি হচ্ছেন আমেরিকান এবং কৃষ্ণাঙ্গ। সেই সময়ে যখন আমেরিকায় প্রচণ্ড হারে কৃষ্ণাঙ্গদের প্রতি অত্যাচার, মানুষের বিশেষ করে শ্বেতাঙ্গদের অত্যাচার, এবং বিশেষ করে শ্বেতাঙ্গ পুরুষদের অত্যাচার, মহিলাদের অত্যাচার কম ছিল, কিন্তু শ্বেতাঙ্গ পুরুষদের অত্যাচার কৃষ্ণাঙ্গদের প্রতি, মহিলা এবং পুরুষ কৃষ্ণাঙ্গদের প্রতি, বিশেষ করে মহিলাদেরকে তো খুবই টর্চার করা হতো। তো সেই বিষয়ে তারা আফ্রিকান প্রজাতির অ্যাকচুয়ালি, তো তারা কিন্তু আমেরিকান, তাদের দেশ আমেরিকা, তা সত্ত্বেও তাদের সঙ্গে বইমাত্র সুলভ আচরণ করা হতো। একেবারে দলিতদের সঙ্গে যেটা করা হয় সেরকমভাবে করা হতো, অত্যাচার করা হতো, মানুষ হিসেবে দেখা হতো না। তো সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, আমেরিকার সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তার এই কণ্ঠ প্রকাশ, অর্থাৎ তার এই প্রতিবাদ। তিনি চেয়েছেন এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একটা লড়াই করতে। তিনি চেয়েছেন এই যে কৃষ্ণাঙ্গদের প্রতি অত্যাচার করা হচ্ছে, এই ধারণা, যেটা এমনভাবে অত্যাচার করা হয় যেন মনে হয় ওটাই ঠিক, ওরা ওই নিম্ন শ্রেণীর, ওরা স্লেভ, ওরা দাস, ওদের জায়গা ওইখানেই, দাসত্বই ওদের ভবিষ্যৎ, ওটাই ওদের জীবন। এবং ইতিহাসটাও যেন এমনভাবে বিকৃতভাবে করা হয়েছে পোয়েটের মতানুসারে, যে তাদের যে পূর্বপুরুষরা, তাদের চিত্রটা ইতিহাসে সেইভাবেই তুলে ধরা হয়েছে যেন ওইটাই নর্মাল, তারা কৃতদাসের মতোই থাকবে। এই ধারণার বিরুদ্ধেই তিনি এই কলমটা ধরেছেন এবং এই কবিতাটা লিখেছেন। এই কবিতাটা তার 1978 সালে র্যান্ডাম হাউস দ্বারা প্রকাশিত হয়েছিল, এবং এটা তার তৃতীয় কবিতা সংকলন, এবং এটা প্রকাশিত হয়েছিল 1978 সালে অ্যান্ড স্টিল আই রাইজের অন্তর্গত। এবার চলে যাই আমরা কবিতার মধ্যে। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। ইউ মে রাইট ডাউন মানে লেখা বা তুলে ধরা, এটা একটা গ্রুপ ভাব। রাইট ডাউন, মাঝে একটা মি দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি রাইট ডাউনটা হচ্ছে মেন ওয়ার্ড, ভার্ব। তাহলে ইউ মে রাইট ডাউন মি, বা ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি ইতিহাসে লিখতেই পারো আমার সম্পর্কে, উইথ ইউর বিটার, তোমার তিক্ত, বিটার মানে তিক্ত, টুইস্টেড লাইজ মানে বিকৃত মিথ্যা। টুইস্টেড মানে কি? অ্যাকচুয়ালি টুইস্ট মানে হচ্ছে মোচড়ানো মানে কি? ভালো জিনিসকে মোচড়ানো মানে বিকৃত করা, তাই বলছে টুইস্টেড লাইজ। অর্থাৎ ইতিহাসে তুমি লিখতে পারো, তুলে ধরতে পারো তোমার ওই তিক্ত ধারণা দিয়ে, তোমার ওই বিকৃত মিথ্যা দিয়ে বলতে কেন বলতে চেয়েছেন না? তো এখানে কবি বলতে চেয়েছেন যে ইতিহাসে যেভাবে তাদেরকে তুলে ধরা হয়েছে, কৃষ্ণাঙ্গদেরকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটা সম্পূর্ণরূপে বিকৃতভাবে মিথ্যা। ইউ মে ট্রোড মি ইন ভেরি ডার্ট, বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। ইউ মে ট্রোড মি, তুমি আমাকে মারিয়ে দিতে পারো। ট্রোড মানে হচ্ছে মারিয়ে দেওয়া। মারিয়ে মানে কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া, যেমন ধরো ঘাসের উপর দিয়ে আমরা চলে যাই, তাহলে ঘাসকে মারিয়ে যাচ্ছি, পদদলিত করে যাচ্ছি, এটাকে বলে ট্রোড। তাহলে ইউ মে ট্রোড মি, তুমি আমাকে পদদলিত করতে পারো, ইন দ্য ভেরি ডার্ট মানে হচ্ছে সেই ধুলোর মধ্য দিয়ে। ডার্ট মানে কি? ধুলো, নোংরা। এখানে ডার্ট মানে হচ্ছে ধুলো। তাহলে ইন ভেরি ডার্ট, সেই ধুলোর মধ্য দিয়ে তুমি আমাকে
মাড়িয়ে দিতে পারো। কাদেরকে বলছে? সেই শ্বেতাঙ্গ জাতিদেরকে বলছে, আমেরিকান শ্বেতাঙ্গ মানুষদেরকে বলছেন, তাদেরকে মকারি করছেন, তাদের বিরুদ্ধে তার কণ্ঠ বেরিয়ে আসছে, প্রতিবাদ করছেন। বাট স্টিল, কিন্তু তবুও, লাইক ডাস্ট, ধুলোর মতো, আই উইল রাইজ, আমি আবার উঠে দাঁড়াবো, আবার উঠব। ধুলোকে কেউ কন্ট্রোল করতে পারে না, তুমি যতই ধুলোকে মারিয়ে দাও না কেন, ও আবার উঠে আসবে। ঠিক তেমনই সে নিজেকে ধুলোর সঙ্গে তুলনা করছেন, যে তুমি ধুলোর মতো আমাকে মারিয়ে দাও না কেন, আমি কিন্তু আবার উঠে আসব। এখানে তিনি তার শক্তি সামর্থ্যের কথা উল্লেখ করেছেন, তাদের লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। তারা আর পদদলিত হয়ে থাকবে না, তারা আর মাথা নত করে থাকবে না। যতই অত্যাচার করা হোক না কেন, তারা আবার উঠে দাঁড়াবে, তাদের আবার সেই সক্ষমতা নিয়ে, সাহস নিয়ে, সেই সামর্থ্য নিয়ে আবার উঠে দাঁড়াবে। এখানে এই যে ডার্টের কথাটা উল্লেখ করেছেন কবি, এখানে একটা বিবলিক্যাল মানে বাইবেলের একটা অংশ পরোক্ষভাবে উল্লেখ করেছেন। অ্যাকর্ডিং টু বাইবেল, মানুষ সৃষ্টি হয়েছে ধুলো থেকে, এবং মানুষের ধ্বংসও হচ্ছে সেই ধুলোতে, শেষও হচ্ছে সেই ধুলোতে। তাই তিনি এখানে এই জায়গাটায় একটু বিবলিক্যাল রেফারেন্স তুলে ধরেছেন, যে মানুষ যেমন ধুলোর থেকে তৈরি হয়, হ্যাঁ, তেমনই আমিও সেই ধুলো থেকেই তৈরি, তুমিও সেই ধুলো থেকেই তৈরি। তুমি আমাকে যতই মারিয়ে দাও না কেন, আমি আবার উঠে দাঁড়াবো, আবার মাথা উঁচু করে দাঁড়াবো। ডাজ মাই স্যাসিনেন্স আপসেট ইউ? ডাজ মাই স্যাসিনেন্স আপসেট ইউ? স্যাসি মানে প্রাণোচ্ছল, আর স্যাসিনেস মানে হচ্ছে প্রাণোচ্ছলতা, নাউন, আর অ্যাডজেক্টিভ হচ্ছে স্যাসি। সি ইজ স্যাসি মানে সে হচ্ছে খুব প্রাণোচ্ছল, প্রাণোচ্ছল মানে চঞ্চল, ছটপটে, এরকম। তা ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? আমার এই প্রাণোচ্ছলতা তোমাকে কি আপসেট করে? আপসেট মানে বিরক্ত করা, কাউকে বিরক্ত করা। তাহলে আমার এই প্রাণোচ্ছলতা কি তোমাকে বিরক্ত করে? কাকে প্রশ্ন করছে? শ্বেতাঙ্গ মানুষদেরকে প্রশ্ন করছে, যে আমার এই প্রাণোচ্ছলতা মানে এই যে আমি মাথা উঁচু করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার এই যে বৈভব, আমার এই যে সাহস সমাজে প্রতিষ্ঠিত হওয়ার, এই যে আমি সমাজে প্রতিষ্ঠিত হয়েছি বা হচ্ছি, হ্যাঁ, লড়াই করছি, এই যে প্রাণোচ্ছলতা, এটা তোমাকে কষ্ট দিচ্ছে, এটা তোমাকে আপসেট করছে, এটা তোমাকে বিরক্ত করছে, প্রশ্ন করছে। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? তুমি কেন এত বিষণ্ণতায়, গ্লুম মানে হচ্ছে বিষণ্ণতা, আর বিসেট মানে হচ্ছে আচ্ছন্ন হওয়া। তাহলে বা বিসেট, সেটের ঠিক অপোজিট হচ্ছে বিসেট। তাহলে হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? তুমি কেন এত বিষণ্ণতায় আচ্ছন্ন? মানে কেন তোমার বিষণ্ণতা তোমাকে এত চেপে বসছে, তোমার মধ্যে এত বিষণ্ণতা কেন? নিশ্চয়ই আমাকে দেখে, আমার এই বৈভব, আমার এই শক্তি, আমার এই সাহস, এইসব দেখে তুমি বিসেট হয়ে যাচ্ছ, আচ্ছন্ন হয়ে যাচ্ছ, এবং সেটা বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে যাচ্ছ। কজ মানে বিকজ, কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস, যেন মনে হচ্ছে, কারণ তুমি বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে পড়ছো, তুমি আপসেট হয়ে পড়ছো। কারণটা কি? ও আচ্ছা, তার কারণটা হচ্ছে আমি হেঁটে যাচ্ছি, আই ওয়াক আমি হাঁটি, লাইক আই হ্যাভ গট ওয়েলস, ওয়েল মানে তেল, প্রথম ওয়েল, আর ওয়েলস মানে হচ্ছে কুঁয়ো। আমি এমনভাবে হেঁটে যাচ্ছি যেন আমি একটা তেলের কুঁয়ো পেয়ে গেছি। কুঁয়ো মানে সেই কুঁয়ো থেকে তেল তোলা যায়, যেন মনে হচ্ছে আমি কুঁয়ো থেকে কুঁয়োর পেয়ে গেছি, যেখান থেকে তেল পাওয়া যায়। পাম্পিং ইন মাই লিভিং রুম, এবং আমার বৈঠকখানাতেই এটা তোলা হচ্ছে, উত্তোলন করা হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি এত বিষণ্ণতায় আচ্ছন্ন, হ্যাঁ, তুমি বিসেট হয়ে পড়েছো, তুমি আপসেট হয়ে পড়েছো, যেন তোমাকে দেখে মনে হচ্ছে যেন আমি তেলের কুঁয়ো পেয়ে গেছি, এবং সেটা বাড়ির বৈঠকখানাতেই আমার তেলের কুঁয়ো আছে, সেই তুলছি আর বিক্রি করছি, আর টাকা পয়সা হচ্ছে। মানে কি, এখানে তিনি তার ওয়েলথের কথা বলছেন, অর্থাৎ তার যে সম্পত্তি বা বৈভব, হ্যাঁ, ওয়েলদিনেস, হ্যাঁ, তারা এখন অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, তিনি এখন অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, কৃষ্ণাঙ্গরাও এখন সমাজে প্রতিষ্ঠিত। আচ্ছা, তাহলে এইটা দেখে তোমাদের হিংসে হচ্ছে, এইটা দেখে তোমাদের বিষণ্ণতা তৈরি হচ্ছে, এটা দেখে তোমাদের আপসেট হয়ে পড়ছো, প্রশ্ন করছে। পরবর্তীতেই আবার তিনি তার
লড়াইয়ের কথা, তার প্রতিরোধের কথা আবার দৃঢ় সংকল্পের সঙ্গে বলছেন। জাস্ট লাইক মুনস, লাইক সানস, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস। জাস্ট লাইক মুন, চাঁদের মতো, অ্যান্ড লাইক সানস, সূর্যের মতো, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, অর্থাৎ সুনিশ্চয়তা নিয়ে জোয়ার ভাটার মতো, মানে জোয়ার ভাটার মতো বলতে জোয়ার যখন হয় তখন তার আপ ডাউন আছে, তাই তো, ঠিক সেই রকম। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, ঠিক যেন জাস্ট লাইক হোপ মানে কি আশা, জাস্ট লাইক হোপ যেন আশাগুলো স্প্রিঙ্গিং মানে স্প্রিং মানে হচ্ছে লাফানো, হাই মানে উঁচু দিকে, ঠিক যেমন আশা আকাঙ্ক্ষা উপরের দিকে যায়, স্টিল আই রাইজ, তবুও আমি উঠব। অর্থাৎ এই স্ট্যানজাতে লেখিকা বা কবি বলতে চেয়েছেন, তিনি ন্যাচারাল ফিনোমেনার সঙ্গে নিজেকে তুলনা করেছেন। অর্থাৎ তিনি তুলনা করেছেন চাঁদের সঙ্গে, তিনি তুলনা করেছেন সূর্যের সঙ্গে, তিনি তুলনা করেছেন জোয়ারের সঙ্গে, এবং তিনি বলতে চেয়েছেন যে ঠিক যেমন চাঁদ, সূর্য, জোয়ার এদেরকে কন্ট্রোল করা যায় না, তেমনই এই কৃষ্ণাঙ্গ মহিলাদেরকেও বা কৃষ্ণাঙ্গদেরকেও বা তাকেও আর কন্ট্রোল করা যাবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। ঠিক চাঁদ যেমন উঠে আসে তার সঠিক সময়ে, সূর্য যেমন উঠে আসে তার সঠিক সময়ে, জোয়ার ভাটা যেমন ঠিক নিশ্চিতভাবে ঘটতে থাকে একটা নির্দিষ্ট রিদমে, ঠিক তেমনও তিনিও সেই লড়াই চালিয়ে যাচ্ছেন, তাকেও কিন্তু আটকানো যাবে না। তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে আটকাতে পারবে না। ঠিক যেমন আশা, মানুষের আশা কী হয় সবসময় ঊর্ধ্বাভিমুখী, ঊর্ধ্বের দিকে, ঠিক তেমনও তারও আশা ঊর্ধ্বের দিকে, বা তাদের কৃষ্ণাঙ্গ জাতিদেরও আশা ঊর্ধ্বের দিকে। তাই তাকে আর মাথা নিচু করে রাখা যাবে না। বেশ, নেক্সট দেখো, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? তুমি কি, আবার প্রশ্ন করছেন, কাদেরকে প্রশ্ন করছেন? শ্বেতাঙ্গদেরকে, সমাজের সেই সমস্ত মানুষদেরকে যারা তাদেরকে উৎপীড়ন করেন, অত্যাচার করেন, তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? তোমরা কি চাও আমাকে ভাঙা অবস্থায় দেখতে? ব্রকেনটা এসছে ব্রেক থেকে, ব্রেক মানে ভাঙা, ব্রোকেন। তাহলে ডিড ইউ ওয়ান্ট, তোমরা কি চেয়েছিলে? টু সি মি ব্রকেন, ও আচ্ছা, তোমরা কি চেয়েছিলে আমাকে ভাঙা অবস্থায় দেখতে, মানে মুমূর্ষ অবস্থায় দেখতে, মাথা নত অবস্থায় দেখতে। তার পরের লাইনে বলছে আবার বোর্ড হেড, ও মাথা নত অবস্থায় দেখতে চেয়েছিলে। লোয়ার্ড আইজ, চোখগুলো আমার নিচের দিকে থাকবে সেই অবস্থায় দেখতে চেয়েছিলে। সোলজার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, কাঁধগুলো যেন ঝুঁকে আসছে, ফল মানে পতিত হওয়া, পড়ে যাওয়া, ডাউন মানে নিচে, তাহলে সোলজার মানে হচ্ছে কাঁধ, তাহলে কাঁধগুলো যেন নিচের দিকে পড়ে যাচ্ছে, পতিত হচ্ছে, লাইক টিয়ার ড্রপস। টিয়ার ড্রপস মানে চোখের জলের ফোঁটা, টিয়ার ড্রপস মানে ফোঁটা, টিয়ার মানে চোখের জল। কিসের মতো? চোখের জলের ফোঁটা। চোখের জল ঠিক যেমন সবসময় নিচের দিকে বাহিত হয়, নিচের দিকে বয়ে যায়, ঠিক তেমনই কাঁধগুলো যেন মাটির দিকে নেমে আসছে, ঝুঁকে আসছে, মানে এখানে তার মুমূর্ষু অবস্থা, কঠিন অবস্থা তার উল্লেখ করেছেন। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, দুর্বল, উইকেন্ড মানে কি দুর্বল, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, অত্যন্ত কান্নায়, অত্যন্ত চিৎকারে, কান্না ভরা চিৎকার, ক্রাইজ মানে চিৎকারে আমি দুর্বল হয়ে যাব, সেটা তুমি দেখতে চেয়েছো। তুমি দেখতে চেয়েছো যেন আমার কাঁধ, আমার শরীর যেন একেবারে চোখের জলের মতো নিচের দিকে ঝুঁকে থাকে, এই অবস্থায় দেখতে চেয়েছো। আমার চোখগুলো সবসময় তোমার সামনে নিচুর দিকে থাকবে, তোমার চোখের দিকে চোখ থাকবে না, এই অবস্থায় দেখতে চাইছো। তুমি চাইছো আমার মাথাটা নিচের দিকে থাকুক, তুমি চাইছো আমাকে ভাঙা অবস্থায় দেখতে, মানে ভঙ্গুর অবস্থায় দেখতে বা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে। এখানে এই স্তবকের মধ্যে, এই স্ট্যানজার মাধ্যমে তিনি শ্বেতাঙ্গ মানুষের কৃষ্ণাঙ্গ কৃতদাসদের প্রতি যে ভয়, কৃষ্ণাঙ্গদের যে ভয়, শ্বেতাঙ্গদের দিকে তাকিয়ে
আগের দিকে করতো, তারা অত্যাচারিত হতো। যখনই কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের সামনে আসতো, মাথা নত করা অবস্থায় থাকতো, তারা কখনোই তাদের চোখের দিকে চোখ তাকাতে পারতো না, তারা সবসময় ঝুঁকে থাকতো, কৃতদাস হিসেবে কাজ করতো। ঠিক আছে, সেই অবস্থার কথা তুলে ধরেছেন, অর্থাৎ ইতিহাসের কথা তুলে ধরেছেন। ইতিহাসে বর্ণিত হয়েছে তাদের বংশ বা তাদের পূর্বপুরুষদেরকে বর্ণনা করাই হয়েছে এইভাবে, মাজায় দড়ি বাঁধা থাকবে, কৃতদাসের মতো তারা থাকবে, জীবের মতো পশুর মতন থাকবে, মাথা নিচু অবস্থায় থাকবে, কাঁধ তাদের ঝুঁকে থাকবে সবসময়। এই অবস্থার মধ্যেই তাদেরকে ইতিহাসে তুলে ধরা হয়েছিল। ঠিক সেটাই কি তোমরা দেখতে চাইছো এখনও? লেখিকার, কবির সেই সমাজের প্রতি, প্রতিষ্ঠিত সমাজ, তথাকথিত শিক্ষিত সমাজের প্রতি তার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। অর্থাৎ তিনি মকারি করছেন, বিদ্রূপ করছেন সমাজের, তথাকথিত শিক্ষিত সমাজকে। যে সমাজ নিজেদেরকে শিক্ষিত মনে করে, বিশ্বে সবথেকে উচ্চ মানের সমাজ মনে করে আমেরিকান সমাজ, সেই সমাজের বিরুদ্ধে তিনি ছুরিকাঘাত করেছেন। তাদের ধারণার বিরুদ্ধে তিনি ছুরিকাঘাত করতে চাইছেন, তাদেরকে চোখে সেই বিষয়টাকে তুলে ধরতে চাইছেন যে তোমরা এটা ঠিক করছো না, তোমরা এটা অন্যায় করছো। Does my haughtiness offend you? Does my haughtiness offend you? Haughtiness মানে হচ্ছে ঔদ্ধত্য। Does my haughtiness offend you? আমার এই ঔদ্ধত্য কি তোমাকে পীড়া দেয়? অ্যাকচুয়ালি অফেন্ড মানে দোষ করা, এখানে পীড়া দিচ্ছে মানে তোমায় কষ্ট দিচ্ছে। ডাজ মাই হটিনেস, আমার এই ঔদ্ধত্য তোমাকে কি পীড়া দিচ্ছে? ঔদ্ধত্য মানে হচ্ছে যে সমাজে যেটা হয়ে আসছে সেটাকে মেনে চলা, মানে ঔদ্ধত্য না করা, যা হচ্ছে আমি মেনে চলছি। সমাজে যেটা ঘটছে, যেটাকে অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের প্রতিবাদ যখনই করছি সেটাকে বলছে ঔদ্ধত্য। সমাজ সেটাকে ঔদ্ধত্য হিসেবে দেখে। তুমি যদি বড়দের বিরুদ্ধে কথা বলো সেটা হচ্ছে ঔদ্ধত্য, এটাই বলা হয় যে তুমি ঔদ্ধত্য করছো, বড়দের বিরুদ্ধে কথা বলছো। ঠিক তেমনই তিনি এখন কি করছেন, তিনি এখন সেই সমাজের বিরুদ্ধে তার কণ্ঠস্বর প্রসারিত হচ্ছে, তিনি প্রতিবাদ করছেন এই সমাজের তথাকথিত সিস্টেমের বিরুদ্ধে। তাই বলছে যে এই ঔদ্ধত্য। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? এই হটিনেসটা, আমার এই ঔদ্ধত্যটা তোমাকে কি বিরক্ত করছে, তোমাকে কি অফেন্ড করছে? ডোন্ট ইউ টেক ইট আউফুল হার্ড, ডোন্ট ইউ টেক ইট আউফুল হার্ড। আউফুল মানে হচ্ছে প্রচণ্ড, হার্ড মানে হচ্ছে শক্ত। ডোন্ট ইউ টেক ইট আউফুল হার্ড, ডোন্ট ইউ টেক ইট, এটা প্রশ্নের মধ্যে বলছে। ডোন্ট ইউ টেক ইট আউফুল হার্ড, তুমি কি এটাকে খুব কঠিনভাবে নিচ্ছ? কোনটাকে? আমার এই যে ঔদ্ধত্য, আমার এই যে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা, আমার এই যে লড়াই, আমার এই যে কৃষ্ণাঙ্গদের প্রতি সহানুভূতিশীল হয়ে আমার সমাজের জন্য লড়াই করা, এটাকে তোমরা ঔদ্ধত্য হিসাবে নিচ্ছ, এটাকে তোমরা কি খুব কঠিনভাবে নিচ্ছ না? ডাজ নট করছে, প্রশ্ন করছে। কি ডোন্ট ইউ টেক ইট আউফুল হার্ড, তুমি কি এটা খুব কঠিনভাবে নিচ্ছ না? কজ মানে বিকজ, আই লাফ, কারণ আমি হাসি, লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, কারণ আমি হাসি যেন আমি পেয়ে গেছি গোল্ড মাইন্স। অর্থাৎ গোল্ড মানে সোনা, মাইন মানে হচ্ছে খনি। তাহলে আমি কারণ, ও আচ্ছা, তুমি যে ঔদ্ধত্যটাকে সহ্য করতে পারছো না বা এটাকে খুব কঠিনভাবে নিচ্ছ, তার কারণ কি তাহলে এটাই, যেন আমি হাসি খুব উৎফুল্লভাবে, প্রাণোচ্ছলভাবে আমি হাসি, প্রাণোচ্ছলভাবে আমি মানুষের সঙ্গে কথা বলি, প্রাণোচ্ছলভাবে হাসতে হাসতে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই। এই বিষয়টা কি তোমরা নিতে পারছো না? আমি এমনভাবে হাসি যেন মনে হচ্ছে আমি বৈভবে পরিপূর্ণ, অর্থাৎ অর্থ সম্পদে পরিপূর্ণ, অর্থাৎ যেন মনে হয় তোমরা মনে করো যে আমি যেন সোনার খনি পেয়ে গেছি। এটা তোমরা মনে করো যেন আমি সোনার খনি পেয়ে গেছি। মানুষ যেন সোনার খনি পেলে কী হবে? সবসময় হাসবে, সবসময় তার মধ্যে উৎফুল্লতা থাকবে, রাস্তা দিয়ে হেঁটে যাবে খুব আনন্দের সঙ্গে। তাহলে আমি এমনভাবে হাঁটি, মানে লেখিকা এখানে সেই ওয়েলদের কথাই বলছেন, বিষয় বৈভবের কথাই বলছেন, তুলে ধরেছেন। তাই বলছে বিকজ আই লাফ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, আমি হাসি যেন আমি সোনার খনি পেয়ে গেছি, ঠিক তেমনভাবেই হাসি। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, এবং সেটা কোথায় পেয়েছি? সেই খনিটা যেন আমার বাড়ির পিছনেই, ব্যাকইয়ার্ড মানে বাড়ির পিছনেই,
কোথায় পেয়েছি? ডিগিং, ডিগ মানে হচ্ছে খোঁড়া, ইন মাই ওন, ওন মানে হচ্ছে নিজের, আর ব্যাকইয়ার্ড মানে হচ্ছে পিছনের দিক বা বাড়ির ঘরের বা বিয়ের পিছনের দিক। তাহলে ডিগিং ইন মাই ওন ব্যাকওয়ার্ড, যেন আমি খুঁজে পেয়েছি বা খুঁড়ে পেয়েছি কোথায়? আমি আমার বাড়ির পিছনেই খুঁড়ে পেয়েছি। নেক্সট দেখো, ইউ মে শুট মি উইথ ওয়ার্ডস, তুমি তোমার কথা দিয়ে, তুমি তোমার এই কথার তীর দিয়ে তুমি আমাকে শ্যুট করতে পারো, মানে আঘাত করতে পারো। গুলি করা মানে শ্যুট করা বলে, তীর চালানোকে বলে শ্যুট করা বলে। তাহলে ইউ মে শ্যুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি তোমার কথা দিয়ে, তোমার এই বিষণ্ণ কথা, তোমার এই কটু কথা, এই সব নিচুতা দেখানোর কথা, এই সব কথা দিয়ে তুমি আমাকে শ্যুট করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তুমি তোমার চোখ দিয়েই আমাকে কেটে ফেলতে পারো। মানে কী হতো, তারা এমনভাবে তাদের দিকে তাকায় যেন তাদেরকে কেটে ফেলবে, চোখগুলো এমন বড় বড় করবে যেন সে মাথা তুলে দাঁড়াচ্ছে মানে অন্যায় করছে, সে তার সামনে কথা বলছে মানে অন্যায় করছে, সে তার দিকে তাকিয়ে কথা বলছে মানে অন্যায় করছে, সে তার সামনে দাঁড়িয়ে কথা বলছে মানে অন্যায় করছে। তখন তারা এমনভাবে তাদের তাকায় যেন মনে হয় চোখ দিয়ে তাদেরকে কেটে ফেলবে পারলে। তো এই যে বিষয়টা, তাই বলছেন ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তুমি আমাকে কেটে ফেলতে পারো তোমার চোখ দিয়েই। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি আমাকে হত্যা করতে পারো তোমার এই ঘৃণা দিয়ে। হেট মানে ঘৃণা করা, হেট মানে ঘৃণা, হেটফুলনেস মানে হচ্ছে ঘৃণা। তাহলে ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি তোমার এই ঘৃণা ভরা দৃষ্টিভঙ্গি, তুমি তোমার এই ঘৃণা ভরা কথা, তোমার আমাদের প্রতি, কৃষ্ণাঙ্গদের প্রতি তোমার এই ঘৃণা দিয়ে তুমি আমাকে হত্যা করতে পারো। মানে এমনভাবে তাদেরকে ঘৃণা করা হয় যেন তারা মানুষ নয়। তো তুমি সেই ঘৃণা দিয়ে তুমি আমাদেরকে মারিয়ে দিতে পারো, তুমি আমাদেরকে হত্যা করতে পারো, শেষ করে দিতে পারো, তবুও বাট স্টিল, কিন্তু তবুও লাইক এয়ার, বাতাসের মতো, আই উইল রাইজ, আমি আবার উঠব। অর্থাৎ আমি আবার বাতাসের মতো উঠে দাঁড়াবো। তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে পদদলিত করার, আমি তবুও আবার উঠে দাঁড়াবো, ঠিক যেন বাতাসের মতো। এখানে বাতাসের কথা কেন বলছেন? তার ইনডোমিটেবল স্পিরিট, ইনডোমিটেবল স্ট্রেংথ, তার অদম্য সাহস, অদম্য শক্তির কথা উল্লেখ করেছেন। এয়ার হচ্ছে একটা অদম্য ন্যাচারাল এলিমেন্টস, প্রাকৃতিক একটা জিনিস। এয়ার মানে বাতাস, এয়ারকে কন্ট্রোল করা যায় না। নো ওয়ান ক্যান কন্ট্রোল এয়ার। এয়ারের ক্ষমতাকে, এয়ারের শক্তিকে কেউ কোনোদিন তার কন্ট্রোলে আনতে পারে না, অদম্য। সেই এয়ারের সঙ্গে নিজেকে তুলনা করছেন, অর্থাৎ তিনি এখন সেই বাতাসের মতোই ইনডোমিটেবল স্পিরিট তার মধ্যে আছে, বাতাসের মতোই ইনডোমিটেবল স্ট্রেংথ তার মধ্যে আছে। তুমি যতই চেষ্টা করো না কেন, বাতাসকে যেমন তুমি কন্ট্রোল করতে পারবে না, ঠিক তেমনই আমাকেও তুমি কন্ট্রোল করতে পারবে না। তুমি আমাকেও তোমার পদদলিত তুমি আর করতে পারবে না। নেক্সট, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার এই যৌন আবেদন কি তোমাকে আপসেট করে? অর্থাৎ এখানে কবি হচ্ছেন মহিলা, এখানে তিনি তার নারীত্বের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। নারীত্বের কথা তুলে ধরে তিনি সমাজের বিরুদ্ধে ছুরিকাঘাত করেছেন। নারীদের প্রতি অত্যাচার, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের প্রতি যে অত্যাচার, বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি করেছেন কি? প্রতিবাদ করেছেন। কৃষ্ণাঙ্গদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে চাইছেন। তাই বলছেন, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার এই সেক্সিনেস তোমাদের কি আপসেট করে দেয়, তোমাদের কি চঞ্চল করে দেয়, তোমাদের কি বিষণ্ণ করে দেয়? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, ও আচ্ছা, এটা তোমাদেরকে কি অবাক করে দেয়? সারপ্রাইজ মানে কি? অবাক করে দেওয়া। ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি তোমাদের কাছে আসে একটা অবাক্যর বিষয়ে, অবাক্যর হিসাবে? কৃষ্ণাঙ্গ মহিলার যে আবেগপূর্ণ, সেটা কি তোমাদেরকে অবাক্যর হিসাবে আসে? তাই বলছে, ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি তোমাদের কাছে একটা অবাক করা বিষয়, আশ্চর্যজনক বিষয়? দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, যেন আমি পেয়ে গেছি আমি ডায়মন্ডের খনি, অর্থাৎ কি বলে, দ্যাট আই ড্যান্স, আমি নাচি
আমি নাচি কেমন? আই লাইক, আই ড্যান্স লাইক, আমি নাচি এমনভাবে যেন আই হ্যাভ গট ডায়মন্ডস, যেন আমি ডায়মন্ড পেয়ে গেছি। মানে আমার এই চলাফেরা, আমার যে উৎফুল্লতা, এটা দেখে তোমরা সহ্য করতে পারছো না। আমি কারণটা কি? কারণ হচ্ছে আমি এমনভাবে নাচি যেন আমি ডায়মন্ড পেয়ে গেছি। তিনি আবার ওয়েলথের কথা বলছেন, আবার ধনসম্পদের কথা বলছেন, বুঝতে পেরেছো? তাহলে এই যে বিষয়টা, তার মধ্যে উৎফুল্লতা, তারা মনে করে কি যেন তারা ডায়মন্ড পেয়ে গেছে, এমন একটা ব্যাপার। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, আমার উরু সংযোগের মাঝে, অর্থাৎ তিনি এখানে আবার সেই নারীত্বের কথা বলেছেন। তিনি এই নারীদের প্রতি, কৃষ্ণাঙ্গ নারীদের প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি ছুরিকাঘাত করেছেন। সমাজের তথাকথিত প্রতিষ্ঠিত শিক্ষিত সমাজ, যে সমস্ত শ্বেতাঙ্গ পুরুষরা কৃষ্ণাঙ্গ মহিলাদেরকে একটা বস্তু হিসেবে দেখে, একটা সেক্সুয়াল থিং হিসেবে দেখে, সেই বিরুদ্ধে তার নারীত্ব জেগে উঠেছে এবং তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, সমাজের বিরুদ্ধে। নেক্সট, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ। আউট অফ দ্য হার্টস, হার্টস মানে, হার্ট মানে হচ্ছে কুড়ে ঘর, তাহলে আউট অফ দ্য হার্টস, কুড়ে ঘরের মধ্য হতে, অফ হিস্ট্রিজ সেম, অর্থাৎ লজ্জার ইতিহাসের কুড়ে ঘরের মধ্যে থেকে আমি আবার আই রাইজ, আমি উঠে আসি। অর্থাৎ লজ্জার ইতিহাসের কুঁড়ে ঘরের মধ্য হতে আমি উঠে আসি, তার মানে তিনি আবার সেই তথাকথিত ইতিহাসের কথা বলেছেন, হিস্ট্রির কথা বলেছেন, যেখানে হিস্ট্রিতে বর্ণিত হয়েছে কৃষ্ণাঙ্গ মানেই স্লেভ, কৃষ্ণাঙ্গ মানেই কৃতদাস, কৃষ্ণাঙ্গ মানেই মানুষের শ্বেতাঙ্গদের সেবা করবে, কৃষ্ণাঙ্গ মানেই শ্বেতাঙ্গদের হয়ে কাজ করবে, তাদের হয়ে খাটবে, তারা নিচু সম্প্রদায়। এই যে বিষয়টা তুলে ধরা হয়েছে, অর্থাৎ তার পূর্বপুরুষদেরকে যেভাবে ইতিহাসে তুলে ধরা হয়েছে, কিন্তু সেখানে পূর্বপুরুষদের লড়াইয়ের কথা সঠিকভাবে উল্লেখ করা হয়নি, তারা অর্থাৎ মিথ্যা ইতিহাসের কথা তিনি এখানে বলতে চাইছেন। সেই ইতিহাসের মধ্য হতেও আমি উঠে আসি, অর্থাৎ যতই তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, তিনি বলতে চাইছেন তার বিরুদ্ধে লড়াই করেই আমি এখন উঠে আসছি এই সমাজে। আপ ফ্রম এ পাস্ট দ্যাট রুটেড ইন পেইন, দ্যাটস রুটেড ইন পেইন, দ্যাট ইজ রুটেড ইন পেইন। আপ ফ্রম এ পাস্ট, পাস্ট মানে অতীত, এখানে ইতিহাসের কথাই বলছেন আবার। আপ ফ্রম এ পাস্ট, সেই অতীত হতে আমি উঠে আসি, দ্যাটস রুটেড ইন পেইন, যে ইতিহাসটা রুটেড হয়ে আছে, রুট মানে হচ্ছে শেকড়, অ্যাকচুয়ালি তার রুটটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রুটেড মানে হচ্ছে পোঁতা বা ফিক্সড করা, কোনো একটা জিনিস ফিক্সড করা। তাহলে রুটেড ইন পেইনস অর্থাৎ যন্ত্রণায় প্রথিত, রুট মানে শেকড়, রুটটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা মানে পোঁতা মানে প্রথিত। তাহলে বলছে রুটেড ইন পেইন অর্থাৎ যন্ত্রণায় প্রথিত সেই অতীত থেকে আমি উঠে আসি। যন্ত্রণায় প্রথিত কেন? কারণ তার পূর্বপুরুষরা যেভাবে অত্যাচারের সম্মুখীন হয়েছেন, বা লেখিকা যখন লিখছেন তখনও যেভাবে সমাজে, আমেরিকান সমাজে কৃষ্ণাঙ্গরা অত্যাচারিত হচ্ছে, সেই যন্ত্রণার মধ্য থেকেই লড়াই করে আমি উঠে আসি, তাই বলছেন ইনি। অর্থাৎ তার লড়াইয়ের কথা বলছেন, কৃষ্ণাঙ্গ সমাজের লড়াইয়ের কথা বলছেন। আই অ্যাম এ ব্ল্যাক ওশান, এবার তিনি এসে বলছেন তার অস্তিত্বের কথা, তাদের নিজেদের কি বলবো, তাদের কৃষ্ণাঙ্গদের অস্তিত্বের কথা তিনি এবার স্বীকার করছেন, বলছেন আই অ্যাম এ ব্ল্যাক ওশান, আমি হচ্ছি কৃষ্ণ সাগর। অর্থাৎ তিনি বলতে চাইছেন তিনি হচ্ছেন কৃষ্ণাঙ্গ প্রজাতির মানুষ, কিন্তু তিনি আমেরিকান। আই অ্যাম এ ব্ল্যাক ওশান, আমি কৃষ্ণ সাগর, লিপিং অ্যান্ড হোয়াইট, লিপ মানে হচ্ছে লাফানো, লম্ফনরত এবং বিস্তৃত, অর্থাৎ তিনি হচ্ছেন সেই ওশানের মতন, সাগরের মতন, কৃষ্ণ সাগরের মতন, যে সাগরটা বিস্তৃত, বিশাল আকার, যে সাগরটা সবসময় লম্ফনরত, অর্থাৎ সাগরে সবসময় ঢেউ, উচ্ছল অবস্থা, আমি ঠিক সেই রকম। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, সুয়েল মানে হচ্ছে ফোলা, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং অর্থাৎ স্ফীত। ওয়েলিং, সুয়েল মানে হচ্ছে কি, অ্যাকচুয়ালি সুয়েল, SWELL, সুয়েল মানে ফোলা, ফুলেও যাওয়া। এখানে সোয়েলিং মানে হচ্ছে স্ফীত, আর
ওয়েলিং, WELLING, ওয়েলিং মানে তিনি বলতে চাইছেন এখানে উচ্ছ্বলিত, অর্থাৎ ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, অর্থাৎ জোয়ারের মধ্য দিয়ে আমি বয়ে যাই, বা বিয়ার মানে কি বহন করা, আই বিয়ার আমি বহন করি ইন দ্য টাইড জোয়ারে, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে জোয়ার যখন হয় তার তখন সোয়েলিং হয়, ফুলে ফেঁপে ওঠে, উচ্ছ্বলিত হয়, সমুদ্রের জল হঠাৎ করে উচ্ছ্বলিত হয়। তাই তিনি বলতে চাইছেন আমি ঠিক সেই জোয়ারের মতো, সোয়েলিং অ্যান্ড ওয়েলিং, উচ্ছ্বলিত এবং স্ফীত, আমাকেও কন্ট্রোল করা যাবে না। তিনি আলটিমেটলি এটাই বলতে চাইছেন যে আমাকেও কন্ট্রোল করা যাবে না, মানে জোয়ার যখন আসে ঠিক তখন উচ্ছ্বলিত হয়, প্রসারিত হয়, ঠিক তেমনই আমি উচ্ছ্বলিত এবং স্ফীত। বেশ, নেক্সট দেখো, আউট অফ দ্য হার্টস, নেক্সট দেখো, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম, অর্থাৎ ইতিহাসের সেম মানে লজ্জা, ইতিহাসের সে লজ্জার, এটা বললাম না। নেক্সট, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, লিভিং বিহাইন্ড, লিভ মানে ত্যাগ করা, বিহাইন্ড মানে পিছনে, নাইটস অফ টেরর ভয়ের, এবং ফিয়ার মানেও ভয়, আর টেরর মানে হচ্ছে প্রচণ্ড ভয়। তো সেই যন্ত্রণার, সেই সমস্ত ভয়ে পরিপূর্ণ সেই সমস্ত রাত্রির মধ্য থেকে, অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন তাদের পূর্বপুরুষরা যে যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে, যে ভয়ের মধ্য দিয়ে রাত্রি যাপন হয়েছে, প্রতিটা রাত্রি তাদের অত্যন্ত টেররের মধ্য দিয়ে কেটেছে, অত্যন্ত ফিয়ারের মাধ্যমে কেটেছে, ভয়ের মধ্য দিয়ে কেটেছে, ঠিকমতো তারা ঘুমাতে পারেননি, রাত্রে এত তারা ভয়ের মধ্যে থাকতেন, আবার সকাল হবে, আবার যন্ত্রণা শুরু হবে, আবার অত্যাচার শুরু হবে, এইভাবে তাদের রাত্রিগুলো কাটত। তো তিনি বলছেন সেই রাত্রিগুলোকে ত্যাগ করে ছেড়ে এসে আই রাইজ, আমি উঠে আসি, অর্থাৎ সেগুলোকে ভুলে গিয়ে আমি আবার উঠে আসি। ইনটু এ ড্রেবেক দ্যাটস ওন্ডারাসলি ক্লিয়ার, ইনটু এ ড্রেবেক মানে এখানে প্রত্যুষ, অর্থাৎ সকাল, একেবারে মর্নিংয়ের ঠিক আগেরটাকে বলছে ড্রেব্রেক, ডন। ইনটু এ ড্রেব্রেক দ্যাটস ওন্ডারাসলি ক্লিয়ার, কোথায় না, তো একটা সেই অন্ধকার, যন্ত্রণাময় অন্ধকার, ভয়ে পরিপূর্ণ সেই অন্ধকার রাত্রেকে ত্যাগ করে ছেড়ে এসে আমি উঠে আসি কোথায়, ইনটু এ ড্রেবেক, একটা নতুন সকালে, নতুন প্রভাতে, নতুন প্রত্যুষে, দ্যাটস ওন্ডারাসলি ক্লিয়ার, যেটা বিস্ময়করভাবে পরিষ্কার। অর্থাৎ তিনি বলতে চাইছেন তার লড়াইয়ের কথা, যে তার অতীতকে ত্যাগ করে, তার ভয়ে পরিপূর্ণ সেই অতীতকে ত্যাগ করে, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, উৎপীড়কদের উৎপীড়ন, এই সমস্তকে ত্যাগ করে তিনি আবার নতুন ভোরের দিকে এগিয়ে চলেছেন, অর্থাৎ আশার কথা বলছেন। তার কৃষ্ণাঙ্গদের হয়ে তিনি আশার একটা আলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের হয়ে যে লড়াই তিনি করছেন, বা কৃষ্ণাঙ্গরা, তার মতন কৃষ্ণাঙ্গরা যে লড়াই করছে, তারা নতুন সকাল দেখবে, তারা মাথা নত করবে না, সমাজে তারা সকলের মতন সমানভাবে প্রতিষ্ঠিত হবে। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার গেভ, ব্রিঙ্গিং দ্য গিফট, ব্রিং মানে আনা, দ্য গিফট মানে উপহার, দ্যাট মাই অ্যানসেস্টর্স, অ্যানসেস্টর মানে হচ্ছে আমার পূর্বপুরুষ, মাই অ্যানসেস্টর্স গেভ, যেটা আমাকে দিয়েছেন, অর্থাৎ ব্রিঙ্গিং দ্য গিফটস, সেই উপহার নিয়ে, কোন উপহার নিয়ে না, তো সেই উপহার নিয়ে আমি এগিয়ে চলেছি বা উঠে আসছি, দ্যাট মাই অ্যানসেস্টর গেভ, যেটা আমার পূর্বপুরুষরা আমাকে দিয়েছে। কোনটার কথা বলছেন এখানে কবি? সেটার কথা বলছেন। পূর্বপুরুষরা তাকে কি দিয়েছে? সাহস। পূর্বপুরুষরা তাকে কি দিয়েছে? সহ্য করার ক্ষমতা। পূর্বপুরুষরা তাকে কি দিয়েছে? লড়াই করার ক্ষমতা। তারা উৎপীড়িত হয়েছে, তারা লড়াই করেছে, সবসময় চেষ্টা করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার, তারা আন্দোলন চালিয়ে গেছে, লড়াই চালিয়ে গেছে, অত্যাচারিত হয়েছে, কতজনকে মেরে ফেলা হয়েছে, তবুও তারা লড়াই চালিয়ে গেছে। সেই যে লড়াই করার সাহসটা, সেই সাহসটা গিফট হিসেবে কবি বলছেন আমি পেয়েছি।
এবং সেই সাহসের বশবর্তী হয়ে আজকে আমি বলীয়ান, আজকে আমি সামর্থ্য, আজকে আমি শক্তিশালী। কিসের জন্য শক্তিশালী? সেই পূর্বপুরুষদের সাহসের গিফট পেয়ে আমি শক্তিশালী। অর্থাৎ তিনি গর্বিত, তিনি লজ্জিত নন। তার পূর্বপুরুষদের জন্য তিনি লজ্জিত নন, তিনি পূর্বপুরুষদের জন্য গর্বিত, কারণ তাদের কাছ থেকে তিনি সাহসটা পেয়েছেন। তাই বলছেন, ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, যেটা আমার পূর্বপুরুষরা দিয়েছে সেই উপহারকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে চলেছি। আই অ্যাম দ্য ড্রিম, আমিই হচ্ছি সেই স্বপ্ন। অ্যান্ড দ্য হোপ, আমিই হচ্ছি সেই আশা। অফ দ্য স্লেভ, সেই দাসদের, স্লেভ মানে দাস, সেই সমস্ত দাসদের আমি হচ্ছি আশা, আমিই হচ্ছি স্বপ্ন। অর্থাৎ তার লড়াইয়ের কথা বলছেন। তিনি লড়াই করছেন স্লেভ, তার প্রজাতিদের জন্য, কৃষ্ণাঙ্গদের জন্য, যাদেরকে স্লেভ হিসেবে দেখা হয়। তিনি এখানে এসে স্বীকার করছেন যে একটা সময় তাদেরকে স্লেভ হিসেবে দেখা হতো, বা এখনও কিছু কিছু মানুষ, শ্বেতাঙ্গ মানুষরা তাদেরকে সেই স্লেভের দৃষ্টিভঙ্গিতে দেখে। কিন্তু সেই স্লেভরা তো মানুষ, তারাও কৃষ্ণাঙ্গ, তারাও আমেরিকান, তারাও সম অধিকার পাওয়ার যোগ্য। তাহলে সেই সমস্ত মানুষ যাদেরকে স্লেভ হিসেবে দেখা হয়, তাদেরই স্বপ্ন হচ্ছে আমি। মানে আজকে যে আমি প্রতিষ্ঠিত, আজকে যে আমি শক্তিশালী, আজকে যে আমি সামর্থ্য, তোমার চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য, তোমার দিকে তাকিয়ে হাসার আমার সামর্থ্য, তোমার সামনে হেঁটে চলার আমার সামর্থ্য, তোমার সামনে দিয়ে লাফিয়ে হাসতে হাসতে যাওয়ার যে আমার সামর্থ্য আজকে হয়েছে, সেটা হচ্ছে সেই সমস্ত কৃষ্ণাঙ্গ মানুষদের, যাদেরকে স্লেভ হিসেবে দেখো, তাদেরই স্বপ্ন ছিল এক সময়, তারই স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে। সেটাই তোমরা নিতে পারছো না। তো এটাই হচ্ছে তাদের স্বপ্ন, তাদের ড্রিম। তাই বলছে, আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি উঠি, আমি উঠি, আমি উঠে আসি। তিনি এটা বারবার বলছেন। 3 বার কেন বলছেন? তার দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ এখানে হয়েছে। একবার বলতে পারতেন, কিন্তু লাস্টে তিনি বারবার কবিতা শেষ করার আগে বলছেন, প্রতিবাদ জানিয়ে বলছেন, সমাজকে প্রতিবাদ জানিয়ে বলছেন। যারা এই কবিতাটা পড়বে তাদেরকে বলছেন, তাদের মাধ্যমে সমাজকে বার্তা দিতে চাইছেন যে তিনি এখন শক্তিশালী, তিনি এখন কনফিডেন্ট, তিনি এখন তার মধ্যে সামর্থ্য তৈরি হয়েছে, তাকে এখন আর দমানো যাবে না। তার যে এই আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের প্রতি জোর দেখানোর জন্য, আরও এমফাসাইজ করার জন্য তিনি বারবার বলছেন, আই রাইজ, আই রাইজ, আই রাইজ। বেশ, দ্যাটস অল।